এগুলো ওঠে না। টিস্যু দে তো, টিস্যু দে, টিস্যু দে। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? লাস্ট ক্লাসে আমরা প্রণালী দেখেছিলাম 5টা না 6টা প্রণালী দেখেছিলাম। 6টা প্রণালী দেখেছিলাম। আজকে বাকি প্রণালীগুলো দেখব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকে বাকি প্রণালী দেখার জন্য আমি এখানে একটু আঁকে নিই, তারপরে ওখানে আবার যাব। আমার সাথে সাথে আঁকতে হবে। এটা আফ্রিকা মহাদেশ, এটা ইউরোপ, এটা আরব উপদ্বীপ, যেটা আগের ক্লাসে দেখেছিলাম আমরা কিন্তু প্রণালী পড়তেছি। প্রণালী লাস্ট ক্লাসে প্রণালী ছিল, প্রণালী 1 থেকে 5 পর্যন্ত পড়েছিলাম। যারা আজকে নতুন ক্লাসে তারা কিন্তু অবশ্যই প্রণালী দেখবেন। সাউন্ড কম সমস্যা, সাউন্ড বাড়াই দাও। এখানে বাড়ানো আছে, লাইট বাড়ানো আছে, দেখা যাচ্ছে তো? ও গুড, হ্যাঁ হ্যাঁ দেখ। এখন এটা আফ্রিকা, এটা আরব উপদ্বীপ, আর এখানে এই জায়গাটা এটা হলো ইরান, এটা ইরান। আমরা এখানে 4টা প্রণালী শিখব, একটু আঁকতে হবে। এটা পারস্য উপসাগর, পারস্য উপসাগর। এটা ওমান সাগর, কখনো কখনো এটাকে আবার ডাকা হয় আরব সাগর। অর্থাৎ পরীক্ষার সময় যে কোনো একটা অপশনে থাকবে। এটা হলো এডেন সাগর, এডেন সাগর। আপনার ম্যাপের মধ্যে দেখবেন এখানে লেখা, এই যে এডেন সাগর লেখা। ম্যাপের মধ্যে দেখেন সোমালিয়ার মাথায় এখানে এডেন সাগর লেখা। এই যে আরব সাগর লেখা, এখানে ওমান উপসাগর লেখা।
ওমানটা আবার উপসাগর, এখানে একটু কণার মতো আছে, ওমান উপসাগর। নিচেই দেখবেন আরব সাগর লেখা বড় করে। এইটা হলো লোহিত সাগর। এটা হলো লোহিত সাগর। এটা এডেন সাগর, এটা লোহিত সাগর, আরব আরব উপদ্বীপ, পারস্য উপসাগর। এটা গালফ, পার্সিয়ান গালফ। দুইটা নোট নিবেন, গালফ এবং বে, এই দুইটা নোট নিবেন। এটাও উপসাগর, এটাও উপসাগর, দুইটাই উপসাগর। পার্থক্য হলো প্রায় 4 দিক স্থল, আর এটা হলো 3 দিক স্থল। প্রায় 4 দিক স্থল হলো গালফ, আর প্রায় শুধু 3 দিক স্থল হলো বে। হুম হুম হ্যাঁ, পারবে পারবে। আচ্ছা, সেলিম রেজা, ঠিক আছে ঠিক আছে। এখন এইটা হলো প্রায় 4 দিক। যেমন দেখেন এখানে পুরো জি এর মতো, গালফটা সবসময় জি এর মতো থাকে, অল্প একটু ফাঁকা। দেখেন এই যে পারস্য উপসাগর, অল্প একটু ফাঁকা থাকবে, এবং সেটা হলো এইটা প্রায় 4 দিক স্থল। এই পাশে কিন্তু ইরাক, এর পাশে আরব উপদ্বীপ, এখানে ইরান, এই অল্প একটু ফাঁকা, এই জন্য হলো গালফ, পার্সিয়ান গালফ। আর অপরদিকে বঙ্গোপসাগর, যেটা দেখেন বঙ্গোপসাগর কিন্তু এরকমের, এখানে বাংলাদেশ, এখানে ইন্ডিয়া, এখানে হলো থাইল্যান্ড, মিয়ানমার, অর্থাৎ এটা হলো বে অফ বেঙ্গল। এবং পৃথিবীর সবচাইতে বড় বে হলো বঙ্গোপসাগর, পৃথিবীর বড় সবচেয়ে বড় বে বা বড় উপসাগর, দেখে যায়। আর অপরদিকে দেখেন এই যে এইটা মেক্সিকান গালফ, এখানে দেখেন জি এর মতো অল্প একটু ফাঁকা, এখানে আবার কিউবার মাথাটা আছে, এই যে কিউবা, তার মানে উপরে একটু ফাঁকা, নিচে একটু ফাঁকা। এই মেক্সিকান গালফ, এটা ইউএসএ, এটা মেক্সিকো, এটা কিউবা। এইটা হলো মেক্সিকান গালফ, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় গালফ, পৃথিবীর সবচেয়ে বড় গালফ। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় গালফ উপসাগরের দিক থেকে মেক্সিকান উপসাগর বা মেক্সিকো উপসাগর। আর বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল, এটা হলো পৃথিবীর সবচাইতে বড় বে। এখন একটা জিনিস আমরা দেখি, সেটা হলো এই পারস্য উপসাগর আর ওমান সাগরকে যুক্ত করি। পারস্য উপসাগর আর ওমান সাগরকে যুক্ত করলে, পারস্য উপসাগর আর ওমান সাগরকে যুক্ত করলে এখানে বিভক্ত হবে কে? এ পাশে ইরান আর এ পাশে হবে ইউএই, সংযুক্ত আরব আমিরাত। এখানে হলো ইরান আর এখানে হলো সংযুক্ত আরব আমিরাত, এই দুইটা পৃথক হবে। এবং এই প্রণালীটা হলো 7 নম্বর দিয়ে লিখবেন হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী। আপনাদেরকে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে প্রণালী সবসময় সাগরকে যুক্ত করবে আর ভূমিকে পৃথক করবে। তাহলে হরমুজ প্রণালী, আপনি সামনে যে সংযুক্তর ঘর আছে, সংযুক্তর ঘরে কি লিখবেন? ওই যে এখন আবার বক্সে চলে যান, খাতার মধ্যে এটা আঁকছেন, বক্সের মধ্যে আবার 7 নম্বর লিখে আপনি হরমুজ প্রণালী লিখবেন। সংযুক্তর ঘরে লিখবেন পারস্য উপসাগর প্লাস ওমান সাগর, অর্থাৎ পারস্য উপসাগর প্লাস ওমান সাগর
অবলিক আরব সাগর, কারণ পরীক্ষার সময় যে কোনো একটা সাগর পরীক্ষায় থাকবে, দুইটা থাকলে ওমান সাগরে টিক দেবেন, অর্থাৎ ওমান সাগরের মাথায় একটা টিক দিয়ে রাখেন, তাহলে বুঝতে পারবেন যে যদি আরব সাগরের অপশনটা থাকে আপনি ওমান সাগরকে চুজ করবেন। তাহলে পারস্য উপসাগর প্লাস হলো ওমান সাগর অবলিক আরব সাগর, এটা সংযুক্তর ঘরে। আপনাদেরকে বলেছিলাম যে সামনে একটা বিভক্তর ঘর আছে, তাহলে বিভক্তর ঘরটা বলবেন ইরান মাইনাস সংযুক্ত আরব আমিরাত। তাহলে বিভক্তর ঘরে লিখবেন ইরান মাইনাস সংযুক্ত আরব আমিরাত, ইরান মাইনাস সংযুক্ত আরব আমিরাত। হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী সংযুক্ত করেছে পারস্য উপসাগর প্লাস ওমান সাগরকে, বিভক্ত করছে ইউএই এবং ইরানকে। আপনি যদি দেখেন এই জায়গাটা, এই যে ম্যাপের মধ্যে দেখবেন এখানে ইরান, এই যে ইরান, এটা একেবারে এই পর্যন্ত, এখানে এই যে আরব আমিরাত, এই জায়গাটা, এইটা হলো হরমুজ প্রণালী। ম্যাপের মধ্যে এখন তাকাই দেখেন, এটা হরমুজ প্রণালী। ক্লিয়ার? এখন আসেন, বিভক্ত লিখলেন, সংযুক্ত লিখলেন, আবার ম্যাপে চলে আসেন। বক্স ফিল আপ করার জন্য আমি প্রথম ক্লাসে বলছিলাম ফ্রেশ কাগজে এক পাতা বক্স রাখবেন, আশা করি রাখছেন। এখন চলে আসেন হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী এটা হলো মানে পৃথিবীর 40% বাণিজ্য, তেলের বাণিজ্য এখান থেকে হয়, 40% তেলের বাণিজ্য হয়। পরীক্ষা আসবে কোন প্রণালী দিয়ে বিশ্বের 40% তেলের বাণিজ্য হয়, সেটা হলো হরমুজ প্রণালী। কারণ এর পার্শ্ববর্তী দেশগুলো সবাই তেল রপ্তানি করে, ইরান করে, ইরাক করে, এখানে আছে কিংডম অফ সৌদি আরবে, সৌদি, এখানে কুয়েত, এখানে কাতার, এখানে বাহরাইন। তাহলে কুয়েত, কাতার, বাহরাইন, তারপরে ইউএই, সৌদি, ইরাক, ইরান, সবাই তো এখান থেকেই তেল রপ্তানি করে থাকে। সেজন্য পৃথিবীর 40% তেলের রপ্তানি হয় এই হরমুজ প্রণালী দিয়ে। এটা নিয়ে বিরোধ ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে, ইরান এর দখলে রাখছে। তা লিখবেন ইউএই দাবি করে কিন্তু ইরানের দখলে। ইউএই দাবি করে কিন্তু ইরানের দখলে। এবং সেটা কেমন, যে এখানে শুধুমাত্র এটা না, এখানে আরো একটা দ্বীপ আছে, এখানে আবু মুসা দ্বীপ, আবু মুসা দ্বীপ। এই আবু মুসা দ্বীপটা ঠিক এটার প্রবেশ মুখে, কিন্তু আরব সাগরের মধ্যে পড়ছে। আপনি স্টার দিয়ে লিখবেন আবু মুসা দ্বীপ, আরব সাগরে, ইরান ও ইউএই এর মধ্যে বিরোধ। এখানে ইরানের ঘাড়ে টিক দিবেন। ইরান ও আমিরাতের মধ্যে বিরোধ, ইরানের ঘরে টিক দিবেন। ইউএই এর মধ্যে বিরোধ, ইরানের ঘাড়ে টিক দেন। হরমুজ প্রণালী পৃথিবীর তেলের বাণিজ্যের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ প্রণালী। এবারে আসেন, এখানটা হলো ইয়েমেন, ডান পাশে ইয়েমেন, এই জায়গাটা হলো জিবুতি। জিবুতি, জিবুতি কিন্তু ডি দিয়ে লেখে, DJIBUTI, জিবুতি। জিবুতি কিন্তু DJ দিয়ে লেখে, ডি দিয়ে। সো পরীক্ষার সময় একবার আসছিল আপনার 35তম BCS এ আসছিল একটা প্রশ্ন, সেটা হলো আপনার প্রশ্নটা ছিল যে মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন ছিল, নমপেন মানে ইয়ার রাজধানী, কম্বোডিয়ার রাজধানী নমপেন, এটার স্পেলিং কিন্তু পি দিয়ে, এবং এমনভাবে সবগুলোই পি দিয়ে রাখছে, জাস্ট যার ফলে ওখান থেকে চুজ করতে পারেনি। তো এইগুলোর নাম কিন্তু আসলে জানতে হবে। এখন দেখেন, লোহিত সাগর আর এডেন সাগর যুক্ত করেন। লোহিত সাগর আর এডেন সাগর যুক্ত করলে ইয়েমেন এবং জিবুতি পৃথক হয়ে যায়। আপনি দেখবেন এই যে ইয়েমেনের সাথে একবারে লাগানো একটা দ্বীপ অঞ্চল, মানে একটা মানে ছোট্ট একটা অঞ্চল জিবুতি, এই যে জিবুতি, একবারে ছোট্ট একটা অঞ্চল জিবুতি, আর এখানে ইয়েমেন।
মাঝখানে এখানে একটা প্রণালী আছে, ম্যাপের মধ্যে দেখা যাবে, এবং যুক্ত করেছে লোহিত প্লাস এডেন সাগর, বিভক্ত করেছে ইয়েমেন এবং জিবুতি। ইয়েমেন হলো এশিয়া মহাদেশ, জিবুতি হলো পুরো আফ্রিকা মহাদেশ। সো 8 নম্বর, এটা হলো বাবেল মানদেব। এই বাবেল মানদেব এটা যুক্ত করেছে লোহিত সাগর এবং বিভক্ত করেছে ইয়েমেন এবং ওমান। তাহলে আপনি এখন চলে যাবেন বাবেল মানদেবের পরে আপনি সংযুক্তর ঘরে যান। সংযুক্ত আর একটা হলো বিভক্ত, কারণ প্রণালীর ধর্মটাই হলো দুটি সাগরকে যুক্ত করবে আর দুটি ভূমিকে পৃথক করবে। সংযুক্তর ঘরে আপনি লিখবেন লোহিত প্লাস এডেন সাগর। এই লোহিত সাগরটাই কিন্তু রেড সি নামে পরিচিত। এটাই কিন্তু রেড সি, ইংলিশে বললে রেড সি। আর এডেন নামে একটা বন্দর আছে ইয়েমেনের। ইয়েমেনের একটা রাজধানী, প্রাচীন রাজধানী ছিল ইয়েমেনের। ইয়েমেনের বর্তমান রাজধানী কিন্তু সানা, আর এর পূর্ব রাজধানী ছিল হলো আপনার এডেন। এডেন একটা সমুদ্র বন্দর ইয়েমেনের, ঠিক এখানটায়। বিভক্তর ঘরে আপনি লিখবেন ইয়েমেন মাইনাস জিবুতি। ইয়েমেন মাইনাস জিবুতি। ইয়েমেনের নিচে লিখবেন এশিয়া, আর জিবুতির নিচে লিখবেন আফ্রিকা, এইখানটাতে। তাহলে এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে বাবেল মানদেব, এবং এশিয়া আফ্রিকা লোহিত এবং এডেন সাগরকে যুক্ত করেছে বাবেল মানদেব। এই বাবেল মানদেব শব্দটা কিন্তু আরবি ভাষার, এবং এর শব্দের অর্থ হলো মৃত্যুর দরজা। মৃত্যুর দরজা। অনেক জায়গায় দেখবেন এটা ফার্সি ভাষার, বেসিক্যালি কনফিউশনে যাবেন না, এটা আরবি ভাষার। বাবেল মানদেব আরবি ভাষার শব্দ। এই বাবেল মানদেব শব্দের অর্থ হলো মৃত্যুর দরজা। এবারে আসেন, এখানটা হলো মিশর। আপনি দেখতে পাচ্ছেন এখানে উপরে এই যে মিশর, এক ত্রিভুজ আকৃতির মতো, এটা মিশর। আর উপরে এই জায়গাটা হলো ভূমধ্য সাগর। ভূমধ্য সাগর, সাগর মানে ঢেউ থাকবে, সো লিখলে একটু ঢেউ দিয়ে দেবেন। ভূমধ্য সাগর, যেটাকে ইংলিশে বলা হয় মেডিটেরিয়ান সি। ভূমধ্য সাগরকে ইংলিশে বলা হয় মেডিটেরিয়ান সি। বাংলাগুলো একটু ইংলিশ জানার চেষ্টা করবেন, কারণ অনেক সময় সাধারণ জ্ঞান ইংলিশে থাকে, অনেক সময় ইংলিশ নামটা থাকে। মেডিটেরিয়ান সি প্রণালী ইংলিশ কি? লাস্ট ক্লাসে বলছিলাম যে স্ট্রেইট, STRAIT, স্ট্রেইট। এখন দেখেন, এটা হলো মিশর, এটা ভূমধ্য সাগর, এটা লোহিত সাগর। এই মিশরটা বেসিক্যালি এরকমের ছিল। এই জায়গাটার নাম সিনাই উপত্যকা ছিল। সিনাই উপত্যকা, আমি সুন্দর করে এখানে লিখে দিই, সিনাই উপত্যকা। জুম করে দিলাম আর কি, এখান থেকে একটু জুম করে নিলাম। নামটা ছিল সিনাই উপত্যকা, কিন্তু পরে এটা সিনাই উপদ্বীপ হয়ে যায়। উপদ্বীপ লাস্ট ক্লাসে বলছিলাম যে 3 দিকে স্থল থাকবে, ওই জল থাকবে, তাহলে উপদ্বীপ হয়ে যায়। এটা 2 দিকে জল, তাই এটা উপত্যকা ছিল প্রথম নাম। কি করলো, এখান থেকে এই পর্যন্ত এখানে একটা খাল কাটলো, ব্রিটিশরা একটা খাল কাটলো, কারণ মিশর ইউকের উপনিবেশ ছিল। এই মিশর স্বাধীন হয়েছে কিন্তু 1923 সালে, আজ থেকে 100 বছর আগে। 1923 সালে মিশর স্বাধীন হয়, এবং আজ থেকে প্রায় 100 বছর আগে ইউকে 23 না 22 100 বছর হয়েছে। 1922 সালে স্বাধীন হয়। যাও, মিশর ইউকের উপনিবেশ ছিল, ব্রিটিশ উপনিবেশ ছিল। সো এখান থেকে একটা খাল কাটার উদ্যোগ নেয় ব্রিটিশরা এখান থেকে যাওয়ার জন্য, কারণ এখানে এই পর্যন্ত এসে দেখা গেল যে এই ভূমধ্যসাগরে যেতে পারে না। ওখানে যেতে হলে দেখা যায় ঘুরে এই পর্যন্ত এসে এই উত্তর মহাসাগর অন্তরীপ দিয়ে আটলান্টিক মহাসাগর দিয়ে এখান দিয়ে ঢুকে তবে এখানে যেতে হবে। বিশাল হ্যাসেলের কাজ। তো সেই জন্য এখানে ব্রিটিশরা একটা কাজ করে, সেটা হলো একটা খাল কাটে, এবং এখানে যে খালটা কাটে সেই খালটা হলো সুয়েজ খাল। তাহলে আমরা 10 নম্বর প্রণালীর নাম লিখতে পারি সুয়েজ খাল।
সুয়েজ খালের বিস্তারিত তথ্য আমরা ওখানে লিখলাম, কিন্তু যদি বলা হয় সুয়েজ খাল যুক্ত করেছে কাকে? ভূমধ্য এবং লোহিত সাগরকে। ভূমধ্য প্লাস লোহিত, বিভক্ত হয়েছে মিশর মাইনাস সিনাই। সিনাই কিন্তু মালিক মিশর। আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে 2 মহাদেশে বিস্তৃত আপনাদের যখন দেখাইছিলাম তখন কিন্তু আমি মিশরের কথা বলেছিলাম। সো এই সিনাই উপদ্বীপটা এশিয়া মহাদেশে পড়ে যায়। এই সিনাই উপদ্বীপ এশিয়া মহাদেশে পড়ার কারণেই মিশরকে বলা হয় মধ্যপ্রাচ্যের দেশ। আসলে মিশর মধ্যপ্রাচ্যের দেশ ছিল না, মিশরকে বলা হয় মধ্যপ্রাচ্যের দেশ শুধু সিনাই উপদ্বীপের কারণে। যাক, এখানে এই সুয়েজ খাল যুক্ত করেছে ভূমধ্য প্লাস লোহিত, বিভক্ত করেছে মিশর মাইনাস সিনাই। মিশর হলো আফ্রিকা, সিনাই হলো এশিয়া। তাহলে এশিয়া আফ্রিকাকে পৃথক করেছে একদিকে বাবেল মানদেব আর একদিকে সুয়েজ খাল। তাহলে আপনি এখন যে কাজটা করতে পারেন, এখন সিনাই উপদ্বীপ না উপত্যকা বলেন তো? 3 দিক পানি হয়ে গেলে সেটা কি হয়ে যায়? উপদ্বীপ হয়ে যায়। এই জন্য সিনাইকে বলা হয় সিনাই উপদ্বীপ। এই সিনাই উপদ্বীপের এখানেই কিন্তু 2023 সালে ওখানেই কিন্তু আপনার এই বছর শারমাল শেখে, ওখানেই কিন্তু আপনার 22 সালে আপনার COP27 হবে শারমাল শেখে। মিশরের শারমাল শেখে COP27 হবে। তো আমরা এখন বলতে পারি যে 10 সুয়েজ খাল বিভক্তর ঘরে লিখবেন, সংযুক্তর ঘরে লিখবেন ভূমধ্য প্লাস লোহিত সাগর। বিভক্তর ঘরে লিখবেন মিশর মাইনাস সিনাই। মিশর মাইনাস সিনাই। এই সিনাইয়ের নিচে লিখবেন এশিয়া, আর মিশরের নিচে লিখবেন আফ্রিকা। তাহলে আফ্রিকা এবং হলো এশিয়াকে পৃথক করেছে এই সুয়েজ খাল। 10 নম্বর সুয়েজ খাল ভূমধ্য প্লাস লোহিত আর বিভক্ত করেছে মিশর মাইনাস সিনাই উপদ্বীপকে। এই জায়গাটা, এই যে ভূমধ্য সাগর আর এই যে হলো লোহিত সাগর, দুটাকে যুক্ত করার জন্য এই যে এখানে হলো খাল কাটা হয়, সেই খালটাই হলো সুয়েজ খাল। এখন সুয়েজ খাল সম্পর্কে তথ্য আপনি এই মানচিত্রের মধ্যে লিখতে পারেন বা অন্য জায়গায় লিখতে পারেন। আমি এখানে লিখি, আপনি আবার বক্সের মধ্যে লেখেন না, তাহলে সুন্দর হবে না। একটা বিষয়, সুয়েজ খালটা খনন যদি বলা হয়, এটা খনন শুরু হয়েছে 1859 সালে, শেষ হয়েছে 1869 সালে। এই প্রশ্নটা 36তম প্রিলিমিনারিতে আসছিল। 1859 সালে খনন করা হয়, 1869 সালে খনন শেষ হয়। এটা চালু হয়েছে 1869 সালে। এটার খননকারী ইউকে, ব্রিটিশরা হলো খননকারী। এই সুয়েজ খাল নিয়ে একটা যুদ্ধ হয়েছে, এটা হলো 1956 সালে। সুয়েজ খাল নিয়ে যুদ্ধ হয় 1956, মিশর ইসরায়েল, এবং এই যুদ্ধে অংশ নিয়েছিল মিশর এবং ইসরায়েল। এটা খুবই ইন্টারেস্টিং। মিশর বনাম ইসরায়েল, মিশর বনাম ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয় 4টা। আরব ইসরায়েলের যুদ্ধ বলা হয়। মিশর এবং ইসরায়েল, এই যুদ্ধটাই আরব ইসরায়েলের দ্বিতীয় যুদ্ধ। আমি আপনাদেরকে সেটা লিখে দিচ্ছি, একটু নিচে লিখে নেন। আরব ইসরায়েলের যুদ্ধ 4টা। আরব ইসরায়েলের যুদ্ধ, এই আরব ইসরায়েলের যুদ্ধ এ পর্যন্ত হয়েছে 4টি। প্রথম 1948 সালে, এবং সেটা ছিল যে ইসরায়েল স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় সেটাকে নিয়ে, অর্থাৎ ইসরায়েল প্রতিষ্ঠা, এটা ছিল কারণ। ইসরায়েল প্রতিষ্ঠার জন্য হয়েছে 1948 সালে আরব ইসরায়েলের প্রথম যুদ্ধ, অর্থাৎ ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে প্রধান পক্ষ ছিল। 1956 সালে হয় ইসরায়েল সুয়েজ খাল দাবি করে। আমি এখানে আসতেছি যে কিভাবে দাবি করে। তৃতীয় যুদ্ধ হয়েছে 1967 সালে। 1967 সালে আরব ইসরায়েলের তৃতীয় যুদ্ধ হয়, এবং এই যুদ্ধটা ছিল যে ইসরায়েল আল আকসা মসজিদে আগুন দিয়েছিল।
আল-আকসা মসজিদে আগুন দেয়। আল-আকসা মসজিদ যেটা ছিল আপনার, এখনও আছে জেরুজালেমে, এই আল-আকসা মসজিদে আগুন দেওয়ার কারণে আরব ইসরায়েলের তৃতীয় যুদ্ধ হয় 1967 সালে। এই যুদ্ধটা ছিল মাত্র 6 দিনের যুদ্ধ, এবং এই যুদ্ধে অনেক মেসিভ ক্ষয়ক্ষতি হয়, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। আরব ইসরায়েলের চতুর্থ যুদ্ধ হয়, এই চতুর্থ যুদ্ধটা হয়েছে 1973 সালে, এবং এই যুদ্ধটা 78 সাল পর্যন্ত চলতে থাকে। এবং এটা ছিল যে মিশর সিনাই পুনর্দখল করে, সিনাই পুনর্দখল মানে সিনাই তো মিশরের, তাহলে পুনর্দখল কিভাবে করলো? পুনর্দখল মানে হলো, পুনর্দখল করেছিল মিশর, পুনর্দখল করেছিল বলতে মিশর পুনর্দখল বলতে মানে ইসরায়েল কিন্তু এই জায়গাটায়, এখানেই কিন্তু ইসরায়েল, এবং ইসরায়েল বলছে কি 48 সালে গঠন করা হয়, সে হওয়ার পরই সে তার ভূমি বাড়াতে থাকতে চেষ্টা করে, এবং সে বলে যে এই খালের ওপার মিশর, এপার আমরা, এটা বলে সে 48 সালে সিনাইকে দখল করে নিয়েছিল। এবং 56 সালে সে বলছে খালের ওপার তোমরা, এপার আমরা, তাহলে খাল কার? অর্ধেক আমার, অর্ধেক তোমার। তখন এই খাল দখল করতে গেছে 56 সালে। 48 সালে সিনাই দখল করতে গেছে, মিশর কিছু বলে নাই। 56 সালে যখন সুয়েজ খাল দাবি করছে, তখনই মিশর যুদ্ধ করছে, এবং এই যুদ্ধের পরে এই 56 সালে সুয়েজ খালকে মিশর জাতীয়করণ করে নেয়। যদি পরীক্ষা আসে সুয়েজ খাল কবে মিশরের জাতীয়করণ হয়, 1956 সালে। হ্যাঁ, ও সুয়েজ খাল হবে 9 নম্বর না? ও হ্যাঁ, রাইট, আমাকে 10 নম্বর বলতেছে, এটা তো 9 নম্বর হবে। একটা কি চেঞ্জ হয়েছে নাকি? সাধারণত তো 10 নম্বরে সুয়েজ খাল হয়, আমার কি চেঞ্জ হয়েছে কোনো জায়গায়? 1 হলো তাতার, এই যে তাতার প্রণালী, 2 হলো কোরীয় প্রণালী, 3 হলো ফরমোজা, 4 হলো মালাক্কা, 5 হলো পক, 6 হলো সুন্দা, 7 হলো হরমুজ, 8 হলো বাবেল মানদেব, 9 হলো সুয়েজ খাল। আচ্ছা ঠিক আছে, সুয়েজ খাল 9 নম্বর, রাইট, সুয়েজ খাল 9 নম্বর। রাইট 9। জাতীয়করণ মানে হলো সুয়েজ খাল নিজের সীমানার মধ্যে নিয়ে নিছে, যার ফলে যাতে কেউ দাবি করতে না পারে। জাতীয়করণ না করলে পারে, তখন ইসরায়েল দাবি করে, মারামারি করে, এই জন্য জাতীয়করণ করে নিছে। 1956 মিশর সুয়েজ খাল জাতীয়করণ করে। অর্থাৎ সুয়েজ খাল খনন শুরু হয়েছে 59 সালে, সুয়েজ খাল খনন শেষ হয়েছে 1969 সালে, 1869 সালে। এই সুয়েজ খাল খননকারী ছিল ইউকে, আর যুদ্ধ হয়েছে 56 সালে। এবারে দেখেন ইউরোপের মধ্যে এই দেশ, এই ভূখণ্ড হচ্ছে স্পেন, আর এটা হলো মরক্কো। আফ্রিকার মধ্যে হলো মরক্কো, এখানে হচ্ছে আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগর আর ভূমধ্য সাগরকে যোগ করলে বিভক্ত হয়ে যায় স্পেন এবং মরক্কো। স্পেন হলো ইউরোপে, মরক্কো হলো আফ্রিকায়। তাহলে এই জায়গায় একটা প্রণালী আছে, এবং এইটা হবে 10 নম্বর। এই 10 নম্বর আমি নিচে লিখি, 10 নম্বর জিব্রাল্টার প্রণালী। তাহলে জিব্রাল্টার প্রণালী বিভক্ত করেছে সংযুক্ত করেছে আটলান্টিক এবং ভূমধ্যকে, আর বিভক্ত করেছে স্পেন এবং মরক্কোকে।
10 নম্বর, জিব্রাল্টার প্রণালী। আপনি ওই বক্সে চলে যান, যে বক্সটা আগে লিখছিলেন। তাহলে জিব্রাল্টার প্রণালী সংযুক্তর ঘরে আপনি লিখবেন কি? ভূমধ্য প্লাস আটলান্টিক, ভূমধ্য প্লাস উত্তর আটলান্টিক। কিন্তু একবার পরীক্ষায় কিন্তু আসছিল উত্তর আটলান্টিক না দক্ষিণ আটলান্টিক, খুবই ইন্টারেস্টিং ছিল এটা। তাহলে জিব্রাল্টার প্রণালী ভূমধ্য প্লাস উত্তর আটলান্টিক যুক্ত করেছে। আর বিভক্তর ঘরে লিখবেন স্পেন মাইনাস মরক্কো, অথবা এশিয়া মাইনাস আফ্রিকা, সরি ইউরোপ মাইনাস আফ্রিকা। স্পেনের নিচে লিখবেন ইউরোপ, স্পেন ইউরোপে আর মরক্কো আফ্রিকা। তাহলে আপনি স্পেন মাইনাস মরক্কো, দ্যাট মিনস ইউরোপ মাইনাস হলো আফ্রিকা। এইখানটায় এই যে এটা স্পেন, এটা মরক্কো, এই ভূমধ্য, এই যে উত্তর আটলান্টিক। উত্তর আটলান্টিক এবং ভূমধ্য সাগরকে যদি যুক্ত করে বিভক্ত হয়ে যায় স্পেন এবং মরক্কো, এবং স্পেন হলো ইউরোপে, মরক্কো হলো আফ্রিকায়। এখন দেখেন, আপনি যখন এখানে যাবেন ভূমধ্য সাগর, ধরেন আপনি তুরস্কে যাবেন, আপনি কিন্তু এখান থেকে যদি যেতে না পারেন, ধরেন আপনি যুক্তরাষ্ট্র থেকে আসতেছেন, আপনি যাবেন এখান দিয়ে ভূমধ্য সাগর দিয়ে তুরস্কে, বলতে গেলে এখান থেকে দেখা যায়। আপনাকে ট্যাক্স দিতে হবে এখানে। এই ট্যাক্স যদি না দেন তাহলে আপনাকে এখান থেকে ঘুরে যেতে হবে, হাজার হাজার কিলোমিটার আপনি ঘুরে তারপরে এখান দিয়ে এসে এখানে যাবেন, যদি ট্যাক্স না দেন। মনে করেন যদি আপনি, বিশেষ করে যদি উত্তরবঙ্গে বাড়ি হয়, তারা একটু, এখন সবাই খুব স্মার্ট, বাংলাদেশে সবাই এখন টেকনোলজি বুঝে। যেটা আগে যেটা ছিল, ধরেন আপনি বোকা মানুষ, আপনি আসছেন, আইসা বলবেন যে, এখানে আসলেই বলবো যে টাকা দেন, বলবো যে কিসের টাকা, তুই বানাইছো না আল্লাহ বানাইছো, এও জিজ্ঞেস করবে, যেটা আল্লাহ বানাইছো তোরও দেবো কে। যদি এখানে ট্যাক্স না দেয়, ট্যাক্স না দিলে তাকে এখান থেকে বলো ঠিক আছে তুমি ঘুরে যাও, এরপর সে ঘুরতে থাকবে, ঘুরতে 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 আইসা এখান দিয়ে এসে এখানে একবার ট্যাক্স দিবে, এরপর এখানে ট্যাক্স দিবে, তারপর ঢুকতে হবে। তখন বলবে যে কি দরকার আছে, এটাতে বরং ওরা চাইলে মানে সালাম দিয়ে সুন্দর করে বলবে আচ্ছা দিচ্ছি, তাড়াতাড়ি দিয়ে দেবো। এবং এই জন্য জিব্রাল্টার প্রণালীকে বলা হয় হ্যাভেন অফ ট্যাক্স, করের স্বর্গরাজ্য বা হ্যাভেন অফ ট্যাক্স বলে। কোন এক জায়গায় লেখা ছিল যে ট্যাক্স অফ হ্যাভেন, মানে স্বর্গের কর, আসলে স্বর্গের কর না, হবে হ্যাভেন অফ ট্যাক্স, মানে ট্যাক্স মানে করের স্বর্গরাজ্য। এই করের স্বর্গরাজ্য বা হ্যাভেন অফ ট্যাক্স বলে হলো জিব্রাল্টারকে। এখন প্রশ্নটা হলো ট্যাক্সটা কে নেবে, স্পেন নাকি মরক্কো? কমেন্ট করেন তো, ট্যাক্স কে নেবে? উত্তর সাগর আলাদা, হ্যাঁ উত্তর সাগর আলাদা, উত্তর মহাসাগর আলাদা, উত্তর সাগর আলাদা। উত্তর সাগর আমরা একটু পরে দেখব। বলেন তো, প্রশ্নটা হলো আমার প্রশ্নটা হলো যে ট্যাক্সটা কে নেয়, বেসিক্যালি কে নেয়? স্পেন নিবে না মরক্কো নিবে? স্পেন নিবে নাকি মরক্কো নিবে? ট্যাক্সটা আসলে কে নিবে? স্পেন। তৌফিক আহমেদ, থ্যাংক ইউ। তৌফিক আহমেদ এবং মারুফ হোসেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এইটা বেসিক্যালি এই যে ব্রিটিশ মামা, এই যে ইউকে, দেখেন এখান থেকে ইউকে হয়েছে এই জায়গাটায়, এই যে ইউকে, এবং সে এখান থেকে এসে এই জায়গা দখল করবে, এবং এটা ইউকের দখলে, ব্রিটেনের দখলে। আশ্চর্য বিষয় না? ব্রিটেনের দখলে। আপনাদের আমি ভূরাজনীতি যখন পড়াবো তখন আপনাদেরকে আমি সমুদ্র আইন পড়াবো। সমুদ্র আইন যখন পড়বেন তখন দেখবেন যে মুক্ত সমুদ্রে যে কেউ এখানে তার প্রভাব বিস্তার করতে পারবে। সে মুক্ত সমুদ্রে প্রভাব বিস্তারের জন্য এইটা ব্রিটেনের দখলে, অর্থাৎ ব্রিটেন এটা দখলে রাখছে, ওর ফ্ল্যাগ, এই জন্য ও এখান থেকে ট্যাক্স নেবে। তাহলে জিব্রাল্টার দখলে কিন্তু ব্রিটেনের,
স্পেন এবং মরক্কোর নাকের ডগায়, কিন্তু এখানে দখলে রাখছে হলো ইউকে। আশ্চর্য বিষয়। এবং এইটাকে কিন্তু ভূমধ্যসাগরের প্রবেশদ্বার বলা হয়, কারণ ভূমধ্যসাগরে এটা না হলে প্রবেশ করার সুযোগ নেই এখান দিয়ে, আর এখান থেকে সুয়েজ খাল, এই দুইটাকে বলা হয় ভূমধ্যসাগরের প্রবেশদ্বার। তাহলে ভূমধ্যসাগরের প্রবেশদ্বার হলো জিব্রাল্টার এবং সুয়েজ খাল, জিব্রাল্টার প্লাস সুয়েজ, এই দুইটা হলো ভূমধ্যসাগরের প্রবেশদ্বার। তাহলে ভূমধ্যসাগরের প্রবেশদ্বার জিব্রাল্টার এবং সুয়েজ খাল। এখন দেখেন এইখানটায় স্পেন এবং মরক্কোর ঠিক মাঝে ভূমধ্যসাগরের অংশে এখানে একটা দ্বীপ আছে, পেরিঝিল বা লায়লা দ্বীপ। এই পেরিঝিল বা লায়লা দ্বীপ নিয়ে বিরোধ হলো স্পেন এবং মরক্কোর মধ্যে। পেরিঝিল বা লায়লা দ্বীপ স্পেন ও মরক্কোর মধ্যে বিরোধ, স্পেন ও মরক্কোর মধ্যে বিরোধ। স্পেন ও মরক্কোর মধ্যে বিরোধ হলো পেরিঝিল বা লায়লা দ্বীপ নিয়ে। কিন্তু এই লায়লা বলে স্পেন আর পেরিঝিল বলে মরক্কো। লায়লা বলে স্পেন, পেরিঝিল বলে মরক্কো। কিন্তু বেসিক্যালি এটা দখলে স্পেনের। মরক্কো এখন পর্যন্ত দখলে নিতে পারে না, সে দাবি করে, বাট মরক্কো এখন পর্যন্ত এখানে দখল করতে পারেনি। এইটা হলো বিষয়। পেরিঝিল বা লায়লা দ্বীপ ভূমধ্যসাগরে এখানে অবস্থিত। তাহলে আমাদের 10টা প্রণালী আমাদের পড়া হয়ে গেল, আরো 5-6টা প্রণালী আমাদের পড়তে হবে। ক্লিয়ার? এখন আমি যা পড়াইছি সেখান থেকে উত্তর দেন। রেডি? আমি যা পড়িয়েছি সেখান থেকে উত্তর দেন। তেলের জন্য বিখ্যাত প্রণালী কোনটা, যেখানে 40% তেলের বাণিজ্য হয়? কোন প্রণালী দিয়ে বিশ্বের 40% তেলের বাণিজ্য হয়ে থাকে? কোন প্রণালী দিয়ে বিশ্বের 40% তেলের বাণিজ্য হয়? গুড। জারিফ, চার্লট হেমিংওয়ে, নাহিদ, সুমাইয়া শম্পা, মৌমিতা চক্রবর্তী, থ্যাংক ইউ। সবার উত্তর হয়েছে যে হরমুজ প্রণালী। আচ্ছা, আমি এখান থেকে একটা কোশ্চেন করি, মানে কোনটার প্রবেশদ্বার ছোট বা বড়? কোনটা বড়, বে বড় না গালফ বড়? প্রবেশদ্বার অর্থাৎ ওটা প্রবেশদ্বারটা বড় না ছোট, সেটা হলো বে হবে না গালফ হবে? প্রবেশদ্বার ছোট, বড়। কোনটির প্রবেশদ্বার বড়, বে হবে নাকি গালফ হবে? একটু আগে বলছি আমি। ওকে, চার্লট হেমিংওয়ে, কৃষিবিদ রুহুল আমিন রোয়েল, থ্যাংক ইউ, আপনাদের উত্তর হয়েছে। এখন হ্যাঁ, বে বড় হবে, থ্যাংক ইউ। এখন আমরা প্রণালীর মধ্যে আরেকটা প্রণালী দেখব। তিনটা প্রণালী দেখব। তিনটা প্রণালী খুবই আলোচিত। আঁকা একটু কষ্টকর, এভাবেই আঁকতে হবে। এটা গ্রিস, এটা তুরস্ক। তুরস্ক বলছিলাম যে মূল ভূখণ্ডকে আনাতোলিয়া বলে, সেটা। এখানে একটা সাগর আছে, এজিয়ান সাগর।
এজিয়ান সাগর। এখানে সাগর আছে মরমর সাগর। জায়গাটা ছোট আর কি, কষ্ট করেই লিখতে হবে, ইচ্ছা করলে বড় করতে পারতাম আমি। এটা মরমর সাগর, মরমর, জুম করে দিচ্ছি, মরমর সাগর। এইটা হলো কৃষ্ণ সাগর। আর এখানটাতে এই জায়গাটা হলো রাশিয়া। এইটা হলো ইউক্রেন। এখানে ক্রিমিয়াটা, এখানে এই ভূখণ্ডটা একটু এদিকে আগানো। এইখানে একটা সাগর আছে, এটা ইউক্রেন, এটা রাশিয়া, এটা ক্রিমিয়া, ক্রিমিয়া উপদ্বীপ, যেটা রাশিয়ার দখলে এখন। এখানে একটা সাগর হলো অ্যাজোভ সাগর, ইংলিশে লিখি AZOV, অ্যাজোভ সি। একটু কর্নারে দেখবেন ঢুকানো একটা সাগর আছে। আপনি যদি দেখেন এই যে কৃষ্ণ সাগর, কৃষ্ণ সাগরের এখান থেকে ক্রিমিয়ার এখান থেকে একটুখানি দেখবেন ফাঁকা জায়গা, ক্রিমিয়ার ঠিক উপরে রাশিয়া এবং ইউক্রেনের মাঝে এখানে একটা সাগর আছে, ছোট্ট একটা সাগর, এবং সেই সাগরটা হলো অ্যাজোভ সি। এখানে তো রাশিয়া, তারপর এখানে আর্মেনিয়া, জর্জিয়া। যা হোক, এখানে কৃষ্ণ সাগর, এটা ক্রিমিয়া। আমি যে দাগটা দিলাম এটা হলো ইস্তাম্বুল। অন্য কালিতে দেখি, ইস্তাম্বুল। ইস্তাম্বুলটা কিন্তু এখানেও আছে, এটাও ইস্তাম্বুলের অংশ। ইস্তাম্বুল কিন্তু দুই পাশেই আছে, এই পাশেও আছে, এই পাশেও আছে। মাঝখানে একটা বাদশা, ওনার নাম হলো বাদশা, ওই যে সুলতান সুলেমানের যে ছোট ছেলেটা ছিল তার নামে একটা সেতু আছে, সালমান, বাদশাহ সালমান সেতু মনে হয়, সালমান বা মেহমেদ, বাদশাহ মেহমেদ সেতু আছে। এই মেহমেদ সেতু দুই ইস্তাম্বুলকে যুক্ত করেছে। এখন দেখেন এই কৃষ্ণ সাগর আর যদি আপনি অ্যাজোভ সাগরকে যুক্ত করেন, বিভক্ত হয় এই পাশে রাশিয়া, এই পাশে ইউক্রেন। এই জায়গাটা ইউক্রেনের, এটা হলো রাশিয়ার। এবং এই সাগরটা নিয়ে, এই প্রণালী নিয়ে একটা বিরোধ আছে। এখানে জাহাজ গেলে রাশিয়া এই প্রণালীটা বন্ধ করে দিয়েছিল, 2015 সালে বন্ধ করেছিল, 2020 সালে বন্ধ করে দিয়েছিল। এখানে একটা প্রণালী, যে প্রণালীটাকে বলা হয় কার্চ প্রণালী। তাহলে পরীক্ষা আসতে পারে 11 নম্বর, কার্চ প্রণালী। এটা সংযুক্তর ঘরে আপনি লিখবেন কৃষ্ণ সাগর প্লাস অ্যাজোভ সাগর, কৃষ্ণ সাগর প্লাস অ্যাজোভ সাগর। আর বিভক্তর ঘরে লিখবেন রাশিয়া মাইনাস ইউক্রেন। কার্চ প্রণালী কৃষ্ণ সাগর প্লাস অ্যাজোভ সাগর বিভক্ত করেছে রাশিয়া এবং ইউক্রেনকে, রাশিয়া মাইনাস ইউক্রেন। এবারে আসেন, এই মরমর সাগর আর এজিয়ান সাগরকে যদি যুক্ত করেন, মরমর সাগর এবং এজিয়ান সাগরকে যুক্ত করেন, এখানে একটা সাগর হবে, প্রণালী হবে 12। এটা হলো দারদানেলিস প্রণালী। এইখানটায়, এই জায়গাটা, এই দারদানেলিস প্রণালী সংযুক্ত হলো এজিয়ান প্লাস মরমর সাগর,
এজিয়ান সাগর প্লাস মরমর সাগর বিভক্ত হলো গ্রিস মাইনাস তুরস্ক। গ্রিস মাইনাস তুরস্ক। আপনাদের কিন্তু ক্লাস নিয়মিত করতে হবে ভাই। ক্লাস নিয়মিত করলে সাধারণ জ্ঞানের চাপ কমে যাবে। আমি বললাম আমি এই গ্রুপে মনে হয় নাই না, ও আমার 13 সালের স্টুডেন্ট, 2013 সালের আমার অ্যাডমিশন স্টুডেন্ট, নামটা বলবো না, অনেক হয়তো চিনে ফেলবে। ও মানে আমার ক্লাসগুলো ওই সময় এত মানে মুগ্ধ হয়ে করতো বা অনেকটা আগ্রহ নিয়ে করতো। সে করলো কি, এবার প্রাইমারি পরীক্ষা ও টোটালি কিচ্ছু পড়ে না, ও ব্যবসা করে, ও দোকান করে, মানে ব্যবসা করে। তো তখন কুয়াকাটায় ও আমাকে বললো যে ভাইয়া আমার তো পরীক্ষা, আমি কি করব। আমার সাথে যোগাযোগ রাখে সব সময়, খুব ক্লোজ আর কি। ক্লোজ বলতে মানে সবসময় খোঁজ খবর রাখে, কিছু থাকে না। 13 সাল হলো, সে ওই সময় শুধু পড়েই নাই, আমাকে সে দর্শনটা সে নিছে আর কি। তখন বললো যে ভাইয়া আপনি পরীক্ষা দেবো, কী করবো। আমাকে ওই পরীক্ষা তো দিতে হবে, তারপর যা হওয়ার হবে। সে প্রাইমারি পরীক্ষা দিল এবং টিকে গেল, পরীক্ষা টিকে গেল। এবং সে আবার দেখা হলো গত 15 তারিখে, 15 তারিখ না 13 তারিখে দেখা হলো। বললো কি খবর। বললো যে তুই কেমনে পারলি। বললো যে ভাই আপনি যে পড়াইছিলেন ওটা আমার এখনো মনে আছে, আর বাংলা ইংলিশ আমি তো পারি না, ওই আগের যা পড়েছিলাম সেগুলো থেকেই অ্যাডমিশনে যা পড়ছিলাম সেটা কাজে লাগছিল। সেটা ও আপনি ইউনিভার্সিটি চান্স পায় না, ইংলিশ একটু খারাপ ছিল তাই, কিন্তু অঙ্কে ভালো, সায়েন্সের স্টুডেন্ট, অঙ্কগুলো হয়ে গেছে, আর জিকে ভালো করছে, বাংলা টুকটাক ভালোই করছে, ওর ঠিক আছে। এখন বিষয় হলো যে মানে ক্লাসগুলো মুগ্ধ হয়ে করবেন, চাপ না নিয়ে। বললেন যে ভালো লাগে না, পরে দেখে নেব। আসলে ভাই তাদের কিন্তু হবে না, মানে আপনি যদি সিরিয়াস না থাকেন তাহলে কিন্তু হবে না। ক্লাসগুলো আপনার প্রত্যেকটা ক্লাস পাই টু পাই করে ফেলতে হবে। অনেকেই বলে ভাই আমি 44তম ব্যাচে ভর্তি ছিলাম, ক্লাসগুলো করতে পারি না, আমি এখন কি নতুন ব্যাচে ভর্তি হবো। আমি বলছি না, ওগুলোই আগে করেন, তারপর আমি এই ব্যাচে। আমি কিন্তু ডিসকারেজ করি খুব, যারা আগের ব্যাচে ছিল। আপনি ক্লাস বেসিক্যালি নিয়মিত করতে হবে, পত্রিকাটা নিয়মিত পড়তে হবে। আর জব সলিউশন যে গাইডটা আছে, এটা 2-3 পৃষ্ঠা পড়েন, 2-3 পৃষ্ঠা পড়েন বা 2-3টা পড়েন, মডেল টেস্ট পড়েন, কিন্তু পড়তে হবে। নিয়মিত না পড়লে কিন্তু হবে না। 45তম পরীক্ষা কবে হবে সেই চিন্তা করলে এখন হবে না, আপনাকে সিরিয়াসলি পড়তে হবে। বেসিক্যালি আপনাদের কর্মসংস্থানের জন্য সরকার খুব বদ্ধপরিকর। প্রত্যেক দিন আমাদের কাছে যে অফিস থেকে কয়টি আসন শূন্য সেটার মানে যায়, রিপোর্ট যায়, মানে প্রতিদিন না, মানে প্রতি ইয়ারে, মানে এবার একটু বেশি হচ্ছে। সো আপনাদের কিন্তু নিয়োগ দেওয়ার জন্য সরকার মানে খুব উন্মুখ হয়ে আছে। তো যে কোনো সময় দেখবেন বড় একটা সার্কুলার আসবে, তখন আপনি ফেল করলে কিন্তু ভালো হবে না। এবার প্রাইমারিতে 66,000 নিয়োগ হবে, 52,000 মানে সার্কুলার হয়েছিল, 32,000, তারপর মনে হয় আরও মনে হয় 20,000 বাড়ছে, আর এখন 66,000 শুনতেছি, 66,000 নেবে প্রাইমারিতে। তো প্রাইমারি চাকরি কিন্তু একেবারে খুব খারাপ না, এখন এলাকার মধ্যে একটা প্রেস্টিজিয়াস জব। আর একটা বিষয় হলো যে আস্তে আস্তে একটা আলাদা পে কমিশন হবে। কারণ আমি যেটা জানতাম যে করোনার আগে যে মাননীয় শিক্ষামন্ত্রী সহ সরকারের খুব একটা ভালো একটা নজর আছে প্রাইমারি এডুকেশন নিয়ে, এবং তারা যে কোনো সময় হয়তো বা আপনাদের আলাদা পে কমিশন দিয়ে দেয়, যে শিক্ষকদের জন্য আলাদা পে কমিশন। এটা শিক্ষামন্ত্রীর মানে তিনি শিক্ষকের মেয়ে, সেই হিসেবে তিনি শিক্ষকদের জন্য একটু পজিটিভ। সো যে কোনো সময় শিক্ষকদের জন্য আলাদা পে কমিশন হতে পারে। সো কিছু না করার চাইতে প্রাইমারি চাকরি করা ভালো, কিছু না করার চাইতে। সো আশা করি আপনারা অনেক ভালো করবেন। সামনে দেখবেন নিবন্ধনে আবার একটা সার্কুলার হয়ে যাবে, পরীক্ষা হয়ে যাবে, ধাপধুপ একটা না একটা আপনার লেগে যাবে। যদি পড়তে থাকেন লাগবেই, কোনো কথা নেই, পড়তে থাকলে লাগবে। না পড়লে কিন্তু মানে হেলাফেলা করে পড়লে কিন্তু আপনার লাগবে না। কারণ আপনার কিন্তু এখানে আমি আগেই বলেছিলাম যে আপনি হয়তো কয়েকদিন পরে শুরু করেন, কিন্তু শুরু করলে থামবেন না, শুরু করলে পিকে রাখবেন আপনার প্রস্তুতিটাকে। 8-9 ঘন্টা করে পড়বেন, দেখবেন আপনি সিরিয়াস থাকবেন, একটা সময় পড়া আপনার নেশা হয়ে যাবে। আমার বন্ধু মামুন ছিল, ও এডুকেশন কার্ডের এখন হবিগঞ্জে। তো ও বলছিল যে বন্ধু আমি যেদিন পড়ি মনে হয় যেন কিছু একটা খাইছি, মানে একটু ভালো লাগে, 2-1 দিন না পড়লে খুব খারাপ লাগে। সো দেখতাম যে ও আসলে সেই বিসিএসসি, ও কিন্তু এডুকেশন ক্যাডার হয়েছিল। সো আপনি মানে পড়তে থাকলে একটা জায়গায় হবেই। এডুকেশন ক্যাডার কি খুব খারাপ? অনেক ভালো।
আপনি এটা কলেজের লেকচারার হবেন, যদি আপনি কোনো রকম শিক্ষা মন্ত্রণালয় পেনশনে আসেন, সেখানে অনেক সুযোগ থাকবে। সো পড়াশোনাকে আপনি হালকা করে নিয়েন না। এখানে নাইমে ক্লাস নিচ্ছে, ক্লাসগুলো একটু মানে আপনি যদি কোনো সময় করতে না পারেন, গ্রুপে একটু ঢু মেরে রেকর্ড ক্লাসটা করে রাখবেন। আর আপনাদের ক্লাস টাইম কিন্তু 9টায় বলেছিলাম, কিন্তু আপনাদের সাথে একটু ঝামেলা হয়ে যায়, কারণ আমার অফিস টাইমটায় ওই একটু ট্রাভেলে থাকতে হয়, 9টার সময় ট্রাভেলে বা 10টার পরে ট্রাভেলে, সেজন্য মাঝে মাঝে 7টায় হয়। সো বেসিক্যালি 9টায়, 7টা হলে আমি আগের দিন আগে জানাই দেবো। আপনি মনে রাখবেন রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 9টায় আপনার ক্লাস। যদি কোনো রকম মিস হয় তাহলে 7টা 15 হলে একটু নামাজ হয়, মানে 10 মিনিট লেট হয়ে যেতে পারে। যেমন আজকে 23-এ শুরু করছি আমি, 15তে ক্লাস শুরু করছি আমি 23-এ। সো 7-8 মিনিট একটু অপেক্ষা করবেন যদি না হয় ওই টাইমে। সো আমি আপনাকে যেটা বললাম, পত্রিকাটা নিয়মিত পড়েন প্লিজ, পত্রিকাটা নিয়মিত পড়েন। আর প্রিলির প্রিপারেশনটা যদি আপনার খুব মজবুত থাকে, তারা কিন্তু রিটেন পরীক্ষা খুব বেশি ভালো দিতে পারে, কারণ তার ব্যাকগ্রাউন্ডটা জানা থাকে। তখন সে পড়তে বসলে সে বুঝতে পারে যে এখান থেকে এটা লিখতে হবে। প্রিলির প্রিপারেশন সবচেয়ে কনক্রিট হতে হয়, এবং এই প্রিপারেশনটা রিটেনে খুবই খুবই মানে প্রভাব ফেলে, যার মধ্যে রিটেন পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনি একটা চাকরি পাবেন। তো চাকরি পাওয়ার জন্য আপনাকে যেটা আমি বলবো সেটা হলো যে প্রিলির প্রিপারেশন খুব সিরিয়াসলি নেবেন। আর জিকে আমার 70 নম্বরের প্রিপারেশন, আস্তে আস্তে আগাচ্ছি। ম্যাপে কিন্তু আমাদের অনেকগুলো শেষ হয়ে যাবে, যেমন অঞ্চল পরিচিতি। আজকে যদি আমরা এটা টাচ করতে পারি, তাহলে অঞ্চল পরিচিতির একটা বিশাল প্যারা শেষ হয়ে যাবে, যেটা আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা আছে আমাদের সিলেবাসের মধ্যে। ক্লিয়ার? সো প্লিজ বি সিরিয়াস। ওকে, দার্দানালিস প্রণালী গেল। এখন দেখেন এই মর্মর সাগর আর কৃষ্ণ সাগর যোগ করেন। মর্মর সাগর আর কৃষ্ণ সাগর যদি যোগ করেন, সেখানে কিন্তু আপনার এদিকে কিন্তু একটা জিনিস দেখেন, গ্রিস হলো ইউরোপে, তুরস্কের মূল ভূখণ্ড হলো এশিয়ায়, তুরস্কের মূল ভূখণ্ড এশিয়া। তার মানে এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে দার্দানালিস প্রণালী। বেসিক্যালি এই প্রণালীটাও কিন্তু এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে, কিন্তু বেসিক্যালি এখানে কিন্তু এটা তুরস্ক এবং তুরস্ককে পৃথক করেছে। তুরস্কের এখানেও ইস্তাম্বুল, এখানেও ইস্তাম্বুল। আমরা প্রায় শুনে থাকি 2 মহাদেশে বিস্তৃত শহর কোনটা? ইস্তাম্বুল। 2 মহাদেশে বিস্তৃত দেশ কোনটা? তুরস্ক। তুরস্ককে ইউরেশিয়া বলা হয়, আমরা আগের ক্লাসও দেখেছিলাম। সো এইটা হলো 12 নম্বর, 13 নম্বর। এইটা হলো আপনার বসফরাস প্রণালী। তাহলে আমরা বলতে পারি 13 নম্বর বসফরাস প্রণালী। এই প্রণালীটা যুক্ত করেছে মর্মর সাগর প্লাস কৃষ্ণ সাগরকে, বিভক্ত করেছে ইস্তাম্বুল মাইনাস ইস্তাম্বুল, এবং দুটাই কিন্তু তুরস্ক, এবং এর একটা হলো ইউরোপে আর এক অংশ এশিয়ায়। এই জন্য এই ইস্তাম্বুলকে বলা হয় ইউরেশিয়া, আর ইউরেশিয়ার দেশ বললে হবে তুরস্ক। তাহলে কোন নগর 2 মহাদেশে বিস্তৃত? ইস্তাম্বুল। কোন দেশ 2 মহাদেশে বিস্তৃত? তুরস্ক। এখন তুরস্কের মূল ভূখণ্ড কিন্তু এশিয়ায়, মূল ভূখণ্ড, আর রেস্ট অফ দ্য সবই কিন্তু আর ইউরোপে, কিন্তু তুরস্ক রাজনৈতিকভাবে ইউরোপের। যদি বলা হয় তুরস্কের মূল ভূখণ্ড কোথায়? এশিয়ায়, নিঃসন্দেহে। যদি বলা হয় তুরস্ক রাজনৈতিকভাবে কোন মহাদেশে? ইউরোপে, কারণ সে ইউরোপীয় ইউনিয়নের সহযোগী সদস্য। সে ইউরোপীয় ইউনিয়নের সহযোগী সদস্য, সে কিন্তু ইউরো ফুটবল খেলে, ইউরো ফুটবলের মধ্যে সে তুরস্ক খেলে, সে কিন্তু এশিয়ার হয়ে খেলে না, ইউরো ফুটবলে খেলে। যেমন ইউরোপের হয়ে 2টা দেশ খেলে এশিয়া মহাদেশের, একটা হলো তুরস্ক, একটা হলো ইসরায়েল। তুরস্ক এবং ইসরায়েল এই 2টা কিন্তু ফুটবল খেলে ইউরোপের হয়ে। আবার অস্ট্রেলিয়া, এরা ওশেনিয়া মহাদেশে, এরা বিশ্বকাপ ফুটবলে এশিয়ার হয়ে অংশ নেয়, এশিয়া মহাদেশের হয়ে তারা অংশ নেয়। তাহলে অস্ট্রেলিয়া খেলে এশিয়ায় ফুটবল, আর তুরস্ক এবং ইসরায়েল তারা খেলে ইউরোপে। তারা খেলে ইউরোপে, তুরস্ক এবং ইসরায়েল।
তাহলে আমরা প্রণালী দেখলাম, এখানে 13টা দেখলাম, এখনো 2টা প্রণালী দেখা লাগবে। 2টা না, 3টা প্রণালী দেখবো এখনো। 3টা, 4টা দেখবো, 4টা, 5টা দেখবো, 5টা প্রণালী দেখবো এখনো। 5টা প্রণালী দেখবো। আগে আমি কার্স প্রণালী পড়তাম না, এখন পড়তে হচ্ছে। এটা ইউএসএ, এটা কানাডা, একটু আঁকতে হবে খাতার মাঝখানে। এটা মেক্সিকো, এটা মেক্সিকান উপসাগর বা মেক্সিকান গালফ। একটু সাগর বানাইতে হবে আর কি। এটা কিউবা, এটা কিউবা। এই জায়গাটা পানামা, এখানে দক্ষিণ আমেরিকা। পানামা, নিচে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা। পানামা কিন্তু এখানেও আছে। পানামা বেসিক্যালি 2 মহাদেশই আছে, 2 মহাদেশে নাই, বেসিক্যালি হলো হিসেবে 2 মহাদেশই হয়, কিন্তু ধরে না, কখনো বলে না আর কি পানামা 2 মহাদেশে। কোনো এক সময় দেখবেন পরীক্ষা চলে আসবে এরকম। যাক, ওখানে আসি। এই পাশে হলো আলাস্কা, এই আলাস্কা হলো ইউএসএ, এবং এটা হলো উত্তর আমেরিকা। তাহলে আলাস্কা উপদ্বীপ, এই যে আলাস্কা, এটা যুক্তরাষ্ট্রের অংশ, একই সাথে এটা উত্তর আমেরিকার অংশ, নর্থ আমেরিকা। এর উপরে সব নর্থ আমেরিকা, নিচে দক্ষিণ আমেরিকা। আর এই জায়গাটা, এই যে মাথাটা দেখা যায়, এটা হলো সাইবেরিয়া, দেখা যায়? হ্যাঁ, সাইবেরিয়া। সাইবেরিয়া হলো রাশিয়ার অংশ, এবং এটাই কিন্তু এশিয়া মহাদেশের অংশ। অর্থাৎ রাশিয়ার, আগের ক্লাসে বলেছিলাম যে মোস্ট অফ দ্য পার্টস প্রায় 15 ভাগ, না 9 ভাগ, মানে 10 ভাগের মধ্যে 9 ভাগ, মোস্ট অফ দ্য পার্টস তারা কিন্তু হলো এশিয়ায়, আর অল্প একটু হলো ইউরোপে। তাহলে এই এশিয়া অংশের নাম সাইবেরিয়া, রাশিয়ার অংশ কিন্তু এশিয়া মহাদেশের। আলাস্কা ইউএসএ কিন্তু উত্তর আমেরিকা। দেখেন এখানে একটা সাগর আছে, চুকচি সাগর, দেখা যায়? একটু দেখানোর ব্যবস্থা করো। চুকচি সাগর, এটা হলো চুকচি সাগর। আর নিচে হলো বেরিং সাগর। আর এখানে হলো প্রশান্ত মহাসাগর। প্রচুর ঢেউ। এই জায়গাটা হলো আটলান্টিক, আটলান্টিক মহাসাগর। এখন আপনি দেখেন, এই প্রশান্ত এবং আটলান্টিকে যুক্ত করেন এখান থেকে এখানে। আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে যুক্ত করলে এখানে একটা খাল কাটা হয়েছিল। আপনারা সুয়েজ খালের দৈর্ঘ্যটা লিখে নিয়েন। এই সুয়েজ খালের দৈর্ঘ্য কিন্তু 195 কিলোমিটার। সুয়েজ খালের দৈর্ঘ্য 195 কিলোমিটার। সুয়েজ খালের দৈর্ঘ্য 195 কিলোমিটার।
আর পানামা খালের দৈর্ঘ্য কিন্তু 82 কিলোমিটার। পানামা খালে আমরা এখনো যাই নাই। দেখেন আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যদি আপনি যুক্ত করেন তাহলে বিভক্ত হয়ে যায় কে কে? উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা। এবং এইটা হলো 14 নম্বর, 14 নম্বর পানামা খাল। এটি এমন একটা প্রণালী বা পানামা প্রণালী বা পানামা খাল যেটি দুটি মহাসাগরকে যুক্ত করেছে আর দুটি মহাদেশকে বিভক্ত করেছে। তাহলে আটলান্টিক প্লাস প্রশান্ত, আর উত্তর আমেরিকা মাইনাস দক্ষিণ আমেরিকা, আমেরিকা মাইনাস দক্ষিণ আমেরিকা। বেসিক্যালি এর ম্যাক্সিমাম অংশই পানামা, অর্থাৎ এখানে কিছু অংশ কলম্বিয়ার সাথে লেগে আছে, অল্প একটু, খুব বেশি না, আর ম্যাক্সিমামই হলো পানামার সাথে। অর্থাৎ উত্তর আমেরিকা মাইনাস দক্ষিণ আমেরিকা, এটা পানামা মাইনাস পানামা বললেও হবে, পানামা মাইনাস পানামা। তবে পানামা উত্তর আমেরিকার অংশ, দক্ষিণ আমেরিকার বলা হয় না, পানামা উত্তর আমেরিকায়। আমি উপরে এই জন্য পানামা লিখছি, এটা উত্তর আমেরিকা। এই পানামা খাল, এই খালটা খনন করা হয়েছে কিন্তু 1914 সালে এবং খনন করছে ইউএসএ। পানামা খাল খনন করা হয় 1914 সালে এবং এই পানামা খাল ইউএসএ খনন করেছিল। খনন করা হয় 1904 থেকে শুরু করে খননটা, শেষ হয় 1914 সালে, 4 থেকে 1914। এটা কিন্তু কন্ট্রোল করত একটা বিষয় আছে, বিষয়টা হলো যে যুক্তরাষ্ট্রের মালিকানা ছিল এবং তারা 1914 সালে এটা নেওয়ার পরে তাদেরকে এটা হ্যান্ডওভার করার কথা ছিল। তারা 2016 সালে হ্যান্ডওভারের কথা বলে তারা হ্যান্ডওভার করে নাই। খনন 1914 ইউএসএ। এটা পৃথিবীর সবচেয়ে গভীরতম খাল, এর গভীরতা 14 মিটার এবং আমাদের মাতারবাড়ি যে সমুদ্র বন্দর সেখানেও কিন্তু 14 মিটার গভীর। আর এটার দৈর্ঘ্য 82 কিলোমিটার। খনন হয়েছে 1904 থেকে 1914, এটাও 10 বছর লাগছে। আর এর মালিকানা বর্তমানে পানামা, কিন্তু এখনো হ্যান্ডওভার করা হয় নাই তাকে, মানে মালিকানা ঘোষণা করে রাখছে। এখনো এটা কলম্বিয়া, ফ্রান্স এবং ইউএসএর 3 দেশের মানে টেরিটরি, তারা কিন্তু এটা ট্যাক্সটাকে ভাগ করে নেয়, কিন্তু এখনো পানামার পুরোপুরি পায়নি। কিন্তু মালিকানা বললে পানামা বলতে হবে, অধিকার ক্ষমতা নিতে পারে না এখনো, মানে ক্ষমতা হস্তান্তর করে নাই। তাহলে আটলান্টিক প্লাস মেক্সিকো উপসাগরকে যদি যুক্ত করেন, বিভক্ত হয় ইউএসএ আর হলো কিউবা। ইউএস এবং কিউবা পৃথক হয়
এটা 14 নম্বরে হলো ফ্লোরিডা প্রণালী। তাহলে ফ্লোরিডা প্রণালী যুক্ত করেছে আটলান্টিক প্লাস মেক্সিকো উপসাগরকে, বিভক্ত করেছে ইউএসএ মাইনাস কিউবাকে। তাহলে আপনি লিখতে পারেন এভাবে যে 15 নম্বর, একটা বিষয় পৃথিবীর দীর্ঘতম খাল যদি বলে সুয়েজ খাল কিন্তু হবে না। খাল কিন্তু সবসময় মানুষ খনন করবে, খাল ক্যানেল। খাল কিন্তু অটো হবে না। অটো যেটা হতে পারে সেটা অন্যান্য জলাশয় হবে, নদী হতে পারে। মানে যেটা অটো বলতে মানে প্রাকৃতিকভাবে যেটা হয়, আর মানুষ যেটা করবে সেটা খাল হবে। দীর্ঘতম খাল কিন্তু গ্র্যান্ড খাল, চীন। গ্র্যান্ড খাল চীন। দীর্ঘতম খাল কিন্তু সুয়েজ খাল হবে না। এটা কিন্তু পরীক্ষায় সুয়েজ খাল থেকে প্রশ্ন আসছিল 36তম বিসিএসে, 33তমতে আসছিল পানামা প্রণালী থেকে। তাহলে মেক্সিকান, এখন দেখি 15 নম্বরে আছে আপনার ফ্লোরিডা প্রণালী, সরি এটা 14, এটা 15 হবে। তাহলে 15 নম্বরে ফ্লোরিডা প্রণালী সংযুক্তর ঘরে লিখবেন মেক্সিকো উপসাগর প্লাস আটলান্টিক। আমি একটা প্রশ্ন করবো এখন, দেখে কে পারবেন। মেক্সিকো উপসাগর প্লাস আটলান্টিক এটা হবে যুক্ত, বিভক্তর ঘরে হবে ইউএসএ মাইনাস কিউবা। ইউএসএ মাইনাস কিউবা বিভক্ত হবে। এখন আমার একটা প্রশ্ন, প্রশ্নটা হলো কিউবা কোন সাগরের দ্বীপ? প্রশ্নটা হলো কিউবা কোন সাগরের দ্বীপ? কিউবা কোন সাগরের দ্বীপ? দেখি একটা মানে কোশ্চেনের উত্তরটা কে দিতে পারেন। কিউবা কোন সাগরের দ্বীপ? হ্রদ হলো চারদিকে স্থল থাকবে। বাংলাদেশে মাহমুদ রোকন, বাংলাদেশে পানামা নগর নাই, পানাম নগর আছে। পানামা নগর বাংলাদেশে নাই ভাই, পানাম নগর আছে। কি হ্যাঁ, আরিফ হোসাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। আরিফ হোসাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হলো ক্যারিবিয়ান সাগর। কিউবা ক্যারিবিয়ান সাগরের দ্বীপ। ক্যারিবিয়ান সাগরের দ্বীপ। কিউবা ক্যারিবিয়ান সাগরের দ্বীপ। বাংলাদেশে কি খবর আছে? ক্যারিবিয়ানদের সাথে হেরে গেছে নাকি? হেরে তো যাবে, 3 উইকেটে দেখলাম 34 রান লাগে। ওয়েস্ট ইন্ডিজ ওন বাই 7 উইকেটস জিতে গেছে। ওকে, এবারে দেখেন চুকচি সাগর আর বেরিং সাগর যুক্ত হবে। চুকচি সাগর প্লাস হলো বেরিং সাগর যুক্ত করলে বিভক্ত হবে সাইবেরিয়া, আলাস্কা, রাশিয়া, ইউএসএ, এশিয়া, উত্তর আমেরিকা। এটা হলো 16 নম্বর বেরিং প্রণালী। বেরিং প্রণালী, এটা হলো বেরিং প্রণালী। তাহলে আমরা 16 নম্বর লিখতে পারি তাহলে লিখবেন 16, কজন আছে রে? বেরিং প্রণালী সংযুক্তর ঘরে লিখবেন চুকচি সাগর প্লাস বেরিং সাগর। বিভক্তর ঘরে লিখবেন আলাস্কা মাইনাস সাইবেরিয়া।
আলাস্কা হলো ইউএসএ, সাইবেরিয়া হলো রাশিয়া, ইউএসএ হলো উত্তর আমেরিকা, রাশিয়ার এই অংশটা হলো এশিয়া। তার মানে এশিয়া এবং উত্তর আমেরিকাকে পৃথক করেছে এই প্রণালীটা। এটা হলো বেরিং প্রণালী, এই যে হলো ফ্লোরিডা প্রণালী, এই হলো পানামা সাগর, পানামা খাল। এটা হলো ফ্লোরিডা প্রণালী, এটা বেরিং প্রণালী, এটা হলো পানামা খাল। ক্লিয়ার? এখন আমাদের আর তিনটা প্রণালী দেখবো আমরা, তিনটা প্রণালী দেখব, তিনটা বা চারটা প্রণালী দেখা যায়। ক্লিয়ার? একটা চিত্রের মধ্যেই আশা করি দেখাইতে পারবো ইনশাল্লাহ। আর চারটা প্রণালী দেখতে হবে, আর চারটা, তাহলে খুব সুন্দর হবে, যে প্রণালী নিয়ে টেনশন নাই, প্রণালী নিয়ে আর টেনশন থাকবে না ইনশাল্লাহ। রেডি? দেখা যায়? ওকে, আমার আঁকা শেষ, কিন্তু লেখার জায়গা নাই তো, লিখবো কোথায়? যাক, এটা হলো অস্ট্রেলিয়া, এটা হলো ইরিয়ান জায়া, ইরিয়ান জায়া, অর্থাৎ এটা ইন্দোনেশিয়ার অংশ। এটা হলো পাপুয়া নিউ গিনি, এটা ইরিয়ান জায়া, এটা পাপুয়া নিউ গিনি, এটা ইন্দোনেশিয়া, এটা একটা স্বাধীন দেশ। এই জায়গায় একটা সাগর আছে, তাইমুর সাগর, এটাকে অনেক সময় তিমুর সাগরও বলে, তাইমুর সাগর। আর এখানে একটা সাগর আছে উরাল সাগর, তাইমুর সাগর আর ওরাল সাগর। এই দুটি সাগরকে যুক্ত করলে, এই দুটি সাগরকে যদি আপনি যুক্ত করেন, তাহলে বিভক্ত হয়ে যায় ইন্দোনেশিয়ার ইরিয়ান জায়া এবং অস্ট্রেলিয়া, এবং এটা হয়ে যায় এশিয়া মহাদেশের অংশ, আর এটা হয়ে যায় ওশেনিয়া মহাদেশের অংশ। তাহলে এশিয়া এবং ওশেনিয়াকে পৃথক করেছে, বা ইরিয়ান জায়া অস্ট্রেলিয়াকে পৃথক করেছে, বা ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়াকে পৃথক করেছে, এবং সেটা হলো কিন্তু এই প্রণালীটা। এই প্রণালীর নাম হলো 17 নম্বরে তিমুর প্রণালী।
আপনি মনে রাখবেন একটা বিষয়, পশ্চিম তিমুর ও পশ্চিম পাপুয়া, পশ্চিম তিমুর এবং পশ্চিম পাপুয়া, এই জায়গাটা, এই যে তিমুর, এই যেটা, এটা তিমুর প্রণালী। পশ্চিম তিমুর ও পশ্চিম পাপুয়া ইন্দোনেশিয়ার অংশ, লিখে নিয়েন। পশ্চিম তিমুর ও পশ্চিম পাপুয়া ইন্দোনেশিয়ার অংশ। পশ্চিম তিমুর ও পশ্চিম পাপুয়া ইন্দোনেশিয়ার অংশ। এবার আসেন, এটা হলো তাসমানিয়া, অস্ট্রেলিয়ারই একটা অংশ। তাসমানিয়া, অস্ট্রেলিয়া। এই জায়গাটা সাগর হলো তাসমান সাগর। যদি আপনাকে বলা হয় যে তিমুর প্রণালী যুক্ত করছে কাকে, সংযুক্তর ঘরে লিখবেন তাইমুর সাগর প্লাস ওরাল সাগর যুক্ত করেছে। বিভক্ত বললে হবে ইরিয়ান জায়া মাইনাস অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া মাইনাস অস্ট্রেলিয়া, অথবা এশিয়া মাইনাস ওশেনিয়া। এশিয়া মাইনাস ওশেনিয়া বা ইন্দোনেশিয়া মাইনাস অস্ট্রেলিয়া। তাসমান সাগর এ পাশে কিন্তু ভারত মহাসাগর। এই ভারত মহাসাগর বা তাসমান সাগরে বা প্রশান্ত মহাসাগরে যদি যুক্ত করেন, মহাসাগর বললে কিন্তু এ পাশে প্রশান্ত, এই দুইটাকে যদি যুক্ত করেন তাহলে বিভক্ত হয় অস্ট্রেলিয়ার এখানে একটা জায়গা আছে ভিক্টোরিয়া, তাহলে ভিক্টোরিয়া মাইনাস হলো তাসমানিয়া। এই ভিক্টোরিয়া মাইনাস তাসমানিয়া, এবং এখানে একটা প্রণালী 18 নম্বর দিয়ে বস প্রণালী। তাহলে বস প্রণালী যুক্ত করেছে তাসমান সাগর এবং ভারত মহাসাগর, অথবা অপশনে কিন্তু প্রশান্ত মহাসাগরও থাকতে পারে। সেখানে প্রশান্ত মহাসাগর থাকলে আপনি উত্তর করবেন, অথবা তাসমান সাগর থাকলে তো তাসমান সাগরে উত্তর করবেন। এটা তো একবারে স্পেসিফিক করা। এই তাসমানিয়া দ্বীপকে বিভক্ত করেছে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে বস প্রণালী। অপরদিকে এখানে কিন্তু প্রশান্ত মহাসাগর, এদিকেও কিন্তু প্রশান্ত। এই তাসমান সাগর এবং এই প্রশান্ত মহাসাগর এদেরকে যুক্ত করলে নিউজিল্যান্ডের দুইটা আইল্যান্ড আছে। এটা হলো সাউথ আইল্যান্ড, সাউথ আইল্যান্ড, আর এটা হলো নর্থ আইল্যান্ড। এই সাউথ এবং নর্থ আইল্যান্ড দুইটা কিন্তু আলাদা, এবং এই দুইটা ভূখণ্ড মিলে একটা দেশ নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের মোট 4টা দ্বীপ। আমি একটা বিষয় দেখাবো আপনাকে, যে নিউজিল্যান্ডের মোট দ্বীপ হলো 4টা, তার মধ্যে একটা সাউথ আইল্যান্ড, একটা নর্থ আইল্যান্ড। এই নিউজিল্যান্ডের 2 ভাগে বিভক্ত করছে এখানে একটা প্রণালী, সেটা হলো প্রশ্ন নম্বর 19 কুক প্রণালী। তাহলে কুক প্রণালী সংযুক্ত বললে তাসমান সাগর প্লাস প্রশান্ত মহাসাগর, বিভক্ত বললে নর্থ আইল্যান্ড মাইনাস সাউথ আইল্যান্ড। আমি সংযুক্ত বিভক্ত লিখতেছি না, ওটা আপনি লিখতে পারবেন আমি আশা করি ইনশাল্লাহ। বস প্রণালী সংযুক্ত ভারত মহাসাগর প্লাস তাসমান সাগর বা প্রশান্ত মহাসাগর, বিভক্ত করেছে ভিক্টোরিয়া অস্ট্রেলিয়া এবং তাসমানিয়া অস্ট্রেলিয়া। তাসমানিয়ার অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া তাসমানিয়া অংশ আর ভিক্টোরিয়া অংশের সাথে। এখানে 3টা প্রণালী গেল, তার মানে আমাদের 19টি প্রণালী শেষ। আরেকটা প্রণালী আছে, আরেকটা প্রণালী আপনাকে আমি দেখায় শেষ করে দেব। তারপরে আমি স্টার মার্ক দেব যে কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা আমি স্টার মার্ক দিয়ে দেবো। কারণ যেগুলো পরীক্ষা আসে সাধারণত সেগুলো আমি আপনাকে বলতে পারো সাধারণত বেশি আসে এগুলো। তবে এগুলো যদি পরীক্ষা আসে যে কোনোটাই কিন্তু অগুরুত্বপূর্ণ না। আরেকটা বিষয় মুছে ফেললাম আমি, আপনি তো একটু আগে দেখলেন এটা তো অস্ট্রেলিয়া, সরি অস্ট্রেলিয়া তো হচ্ছে না, তাইমুর প্রণালীটা দেখছেন না? আমি আপনাকে ম্যাপে দেখাই, আমি আঁকতে না পারলাম। এই যে ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর যাওয়ার জন্য এখানে একটা
এখানে একটা সমুদ্র পথ আছে এবং এই পথটার নাম হলো ওয়ালেস লাইন। ওয়ালেস লাইন আপনি একটু স্টার দিয়ে খাতায় লিখে নেন। ওয়ালেস লাইন ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে যাওয়ার সমুদ্র পথ ওয়ালেস লাইন। তাইমুর প্রণালী বরাবর একটা সমুদ্র পথ আছে, তার নাম হলো ওয়ালেস লাইন। ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে যাওয়ার সমুদ্র পথ ওয়ালেস লাইন। ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে যাওয়ার সমুদ্র পথের নাম ওয়ালেস লাইন। ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে যাওয়ার সমুদ্র পথের নাম ওয়ালেস লাইন। ওকে, এবারে লাস্ট টার্ম। ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর যাওয়ার সমুদ্র পথের নাম ওয়ালেস লাইন। এবারে দেখেন, এবং এদিকে পুরোটা ইউরোপ মহাদেশ, এটা ফ্রান্স, আর এটা হলো ইউকে। এটা ইউকে, এই পাশে হলো উত্তর সাগর, এটা হলো উত্তর সাগর, আর হলো আটলান্টিক। উত্তর সাগর এবং আটলান্টিক এই দুইটাকে যদি আপনি যুক্ত করেন, উত্তর সাগর এবং আটলান্টিককে যুক্ত করলে ইউকে এবং ফ্রান্স পৃথক হয়। এটা হলো ডোভার প্রণালী। ডোভার প্রণালী, তাহলে ডোভার প্রণালী যুক্ত করেছে, ডোভার প্রণালী যুক্ত করেছে ইউরোপ, যুক্ত করেছে আপনার উত্তর সাগর এবং আটলান্টিককে, বিভক্ত করছে ইউকে এবং ফ্রান্সকে। এখন এই ডোভার প্রণালীর মধ্যে এই জায়গাটাকে বলা হয় ইংলিশ চ্যানেল। এটাকে বলা হয় ইংলিশ চ্যানেল। চ্যানেলটা কি? চ্যানেল হলো যখন স্রোতধারাটাকে যুক্ত করে। দেখেন, এটা কিন্তু এখান দিয়ে বিভক্ত করছে, কিন্তু আপনি যখন এখান থেকে একটা ভেলা ছেড়বেন, এটা কিন্তু এখান থেকে আসবে, ফ্রান্স ঘেঁষে যাবে, এই ফ্রান্স ঘেঁষে যাবে। সেক্ষেত্রে এই অংশটাকে হবে ইংলিশ চ্যানেল। চ্যানেলটা হলো যে সমমুখী স্রোত দুটি ভূখণ্ডের। আপনি ম্যাপের মধ্যে দেখেন, ফ্রান্স কিন্তু এইখানটা, এদিকে ফ্রান্স, তাই এখান থেকে স্রোতটা আসলে এটা ফ্রান্সকে ঘেঁষেই চলে যায়। তার মানে এই জন্য এটা প্রণালীর পাশাপাশি এই জায়গাটা চ্যানেল সৃষ্টি করে দেয়। প্রণালী সাধারণত দুটি সমুদ্রকে যুক্ত করে ভূখণ্ডকে বিভক্ত করে দিবে। একই সাথে যখন স্রোতটা ঠিক ঘেঁষে চলে যায় ফ্রান্সের, মানে একটা ভূখণ্ড যুক্ত হয়ে যায়, কারণ এখান থেকে একটা ভেলা ছাড়লে এটা এখানে এসে বাঁধতেও পারে। দেখেন, এই যে ফ্রান্স এখানে গিয়ে আসতে বাঁধতেও পারে, সেজন্য এটাকে ইংলিশ চ্যানেল বলা হয়। তাহলে ইংলিশ চ্যানেল যদি বলা হয়, সেটা বিভক্ত করছে ইউকে এবং ফ্রান্সকে। ইংলিশ চ্যানেল যদি বলা হয়, এটা উত্তর সাগরে। ইংলিশ চ্যানেল কিন্তু উত্তর সাগরে, এটা আটলান্টিক মহাসাগরের মধ্যে হবে না, উত্তর সাগরে। ইংলিশ চ্যানেল কোথায়? উত্তর সাগর। ইংলিশ চ্যানেল ইংল্যান্ড এবং ফ্রান্সের মাঝে। সো আপনাদের সাথে আমার এই 20টা প্রণালী শেষ হলো। আমি আপনাদেরকে একটা মজার বিষয় পড়াবো, সেটা হলো যে আমরা প্রায় শুনে থাকি দক্ষিণের গ্রেট ব্রিটেন, নিউজিল্যান্ড, উত্তরের গ্রেট ব্রিটেন, পূর্বের গ্রেট ব্রিটেন বা প্রাচ্যের গ্রেট ব্রিটেন, জাপান। সেটা কেন শুনে থাকি, সেটা হলো বিষয় যে জাপান কেন প্রাচ্যের গ্রেট ব্রিটেন, এই প্রশ্নের উত্তরটা শিখব। জাপান কেন প্রাচ্যের গ্রেট ব্রিটেন? জাপান কিন্তু এইখানে, জাপান কিন্তু এইটা, আর গ্রেট ব্রিটেন কিন্তু এইটা।
দেখেন আপনি স্ট্রাকচারটা দেখেন একটু, যে আমি যদি বলি এটা ইউকে, এবং ইউকের বামে কিন্তু একটা মহাসাগর আটলান্টিক। আমি যদি বলি এটা জাপান, এটার পাশে কিন্তু একটা মহাসাগর, প্রশান্ত মহাসাগর। এই ইউকে কিন্তু উত্তর সাগরে 4টি ভূখণ্ড নিয়ে গঠিত বা 4টি দ্বীপ নিয়ে গঠিত। জাপান কিন্তু জাপান সাগরের 4টি দ্বীপ নিয়ে গঠিত। উত্তর সাগরে 4টি দ্বীপ নিয়ে ভূখণ্ড নিয়ে গঠিত হলো ইউকে, এবং সেই ভূখণ্ড হলো 1 নম্বর ইংল্যান্ড, 2 ওয়েলস, 3 স্কটল্যান্ড, 4 উত্তর আয়ারল্যান্ড। অন্যদিন বুঝাবো যে গ্রেট ব্রিটেন এবং যুক্তরাজ্যের মধ্যে পার্থক্য কি, সেটা আমি অন্যদিন বুঝাবো, আজকে বুঝাবো না। উত্তর আয়ারল্যান্ড। জাপান হলো 4টা দ্বীপ নিয়ে গঠিত, 1 হনশু, 2 কিউশু, 3 শুকোকু, 4 হোক্কাইডো। হনশু, কিউশু, শুকোকু, হোক্কাইডো। ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড। এখানে এটা বড়, এবং এখানেই লন্ডন রাজধানীটা। হনশু এটা বড়, এবং এখানেই রাজধানী টোকিও। এখানেই হিরোশিমা, এখানেই আছে সে ঐতিহাসিক পরমাণু স্থাপনা ফুকুশিমা। তাহলে হনশু বড়, টোকিও, হিরোশিমা, ফুকুশিমা। আর কিউশু এই দ্বীপটাতেই আছে নাগাসাকি, আপনি শুনছেন যেখানে বোমা হামলা করেছে। তার মানে দেখেন স্ট্রাকচার সেম। উত্তর সাগরে 4টা দ্বীপ নিয়ে ইউকে বা গ্রেট ব্রিটেন, আমরা গ্রেট ব্রিটেন লিখি তাহলে ভালো হবে, গ্রেট ব্রিটেন। ঠিক জাপান সাগরে 4টা দ্বীপ নিয়ে গঠিত, একই সাগরে 4টা দ্বীপ। জাপান কিন্তু প্রশান্ত মহাসাগরের দ্বীপ না, জাপান সাগরের দ্বীপ, কিন্তু জাপানের পরে হলো প্রশান্ত মহাসাগর, এই যে প্রশান্ত। ইউকের পরে যেটা সেটা হলো আটলান্টিক। তার মানে স্ট্রাকচার একটা সেম। এই প্লেটটার মধ্যে জাপানের স্ট্রাকচার এবং ইউকের স্ট্রাকচার অনেকটা সেম। সেই জন্য এই জাপানকে প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয়, কারণ জাপান গ্রেট ব্রিটেনের মতো বৈশিষ্ট্য বহন করে। ঠিক তেমনি নিউজিল্যান্ড, সেও 4টা দ্বীপ নিয়ে গঠিত, এবং সে হলো সাউথ আইল্যান্ড, নর্থ আইল্যান্ড, তারপরে হলো নিউ দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ। 4টা দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত হলো নিউজিল্যান্ড। সে কারণে নিউজিল্যান্ডকে বলা হয় দক্ষিণের গ্রেট ব্রিটেন। তাহলে আমরা স্টার দিয়ে লিখতে পারি 4টি দ্বীপ নিয়ে নিউজিল্যান্ড গঠিত হওয়ায় তাকে দক্ষিণের গ্রেট ব্রিটেন বলে, দক্ষিণের গ্রেট ব্রিটেন বলে। এবং সেই 4টা দ্বীপ কি কি? নাম্বার 1 সাউথ আইল্যান্ড, নাম্বার 2 নর্থ আইল্যান্ড, নাম্বার 3 কুক আইল্যান্ড, নাম্বার 4 নিউ আইল্যান্ডস, NIEU, নিউ আইল্যান্ডস। এই জন্য নিউজিল্যান্ডকে বলা হয় দক্ষিণের গ্রেট ব্রিটেন। আমরা অঞ্চলটা পড়তে পারি নাই, অঞ্চলটা একটু বিশাল আসলে, পড়া একটু টাফ। ওশেনিয়া, পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া, ইন্দোচীন, ককেশাস, তারপরে হলো বলকান, সাবসাহারা, তারপরে হলো আপনার স্ক্যান্ডিনেভিয়া, এরপরে হলো আপনার ক্যারিবিয়ান, তারপরে হলো আপনার
মধ্য আমেরিকা, ওরিয়েন্টাল অঞ্চল, এবং একটা প্লেট আছে কয়েকটা, 7-8টা প্লেট। এটার জন্য আসলে আরেকটা ক্লাস লাগবে, এটা আসলে আজকে শেষ করা যাবে না। আমরা তো 1.5 ঘন্টার মতো পড়ে ফেলছি, 1.5 ঘন্টার বেশি। 7টা 30 শুরু করছি, এখন 9টা 50 বাজে, তার মানে 1.5 ঘন্টা পড়ে ফেলছি। যাই হোক, প্রণালীটা আমাদের শেষ হয়ে গেল, অনেক কিছু শিখলাম। তারপরেও আগামী ক্লাস এখন বলেন, আমি কি একটা ক্লাস নিয়ে পরীক্ষা নেব, নাকি আর একটা ক্লাস নিয়ে পরীক্ষা নেব, নাকি যা হয়েছে তার উপর পরীক্ষা দিবেন মঙ্গলবারে, নাকি ওই অঞ্চলটা শেষ করে নেব, নাকি অঞ্চলটা ভূরাজনীতি যখন পড়ব তখন পড়ে ফেলব? দেখি 5 জন কমেন্ট করেন যে পরীক্ষা শেষ হয়ে পরীক্ষা নেবেন, নাকি ক্লাসটা এখনই পরীক্ষা দিবেন আর কি। শেষ করে ওকে, তাহলে আগামী মঙ্গলবার রাত 9টায় ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে অঞ্চল পরিচিতি নিয়ে। ম্যাপের লাস্ট ক্লাস হবে সেটা, এই জন্যই আমি ম্যাপের শেষ পর্ব লিখে নেই, লেখছি ম্যাপ 5। আমি ভাবছি যে ওটা শেষ করে একটু টাফ হয়ে যাবে, এবং ওই অঞ্চল পরিচিতিটা খুব ইন্টারেস্টিং। ওই ক্লাসটা করলে আমার মনে হয় সবাই শিখতে পারবো ইনশাল্লাহ, খুব ভালো একটা কিছু শিখতে পারবো। ঠিক আছে সবাই, আর আপনাদের বন্ধু বান্ধব যদি ভর্তি হয় এখনই ভর্তি হইতে বলেন, কারণ আমরা তো অনেক দূর চলে যাচ্ছি, পরে মাঝপথে আসবে একটা ঝামেলা হয়ে যাবে। আমরা রিল্যাক্সে ক্লাস নিয়ে আগাই যাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।